রোদের সাথে কথা বলে বিয়ের ডেট জানাচ্ছি তোমাদের। সবাই হতভম্ব হয়ে গেল এহেন কথায়। বিয়ে ডেট এরাই ঠিক করবে। পরক্ষণে মিট করে হাসলেন সবাই। সাজ্জাদ শাহরিয়ার এখনও ছিলেন মতিগতি বুঝতে পারছেন না। রাহুল হনহন করে উপরে চলে গেল। বেবি। রোদেলা উপর হয়ে শুয়েছিল, চোখের জলে বালিশ ভিজে গেছে। রাহুলের স্বর শুনে দ্রুত চোখ মুছে উঠে বসল। নিজেকে স্বাভাবিক করে গিয়ে দরজা খুলল। এক ঝলক হাসি ফুটিয়ে তুলল ঠোঁটে। রাহুল ভেতরে এলো। রোদেলা বলে উঠল, কিছু বলবেন? রাহুল তাকালো তার দিকে। তার মুখ খুশিতে ঝলমল করছে আজ। সে বলে উঠল, বিয়ের কথা বলে এলাম সবাইকে। ও কার? তোমার আর আমার। ও হোয়াট? রোদেলা চমকে উঠল। রাহুলের ঠোঁটের কোণে হাসি। ইয়েস মাই লাভ। রোদেলা অপ্রস্তুত হলো। বিয়ে পর্যন্ত চলে গিয়েছে। শিট। সে খানিকটা লাজুক হাসার চেষ্টা করে বলল, আপনি আমাকে? রাহুল হাসে লাজুক রোদেলাকে দেখে। ওর এক গালে হাত রেখে বলে উঠল, ইয়েস আই লাভ ইউ। রাহুলের এভাবে প্রপোজটা ঠিক পোষালো না। সে আশেপাশে নজর বোলালো। ফুলদানিতে নকল ফুল রাখা, সে ওগুলোই নিয়ে এলো। হাঁটু মুড়ে বসলো। হঠাৎ রোদেলা ভরকালো, আমি জানি এভাবে প্রপোজ করাটা তোমার পছন্দ হয়নি। নেক্সট টাইম সুন্দর করে করব। এখন এছাড়া উপায় দেখছি না। তুমি একমাত্র মেয়ে যে কিনা রেনান শাহের রাহুলের মনকে বশ করতে পেরেছ। বলতে বাধা নেই আমার। হৃদয় তোমার নামে স্পন্দিত হয় বেবি গার্ল। ভালোবাসি তোমাকে। রোদেলা মনে মনে বিজয়ের হাসি দিল, তবে বাহিরে লাজুক হেসে ফুলগুলো নিল। রাহুলের পাগলামি সীমাহীন। সে উঠে রোদেলাকে জড়িয়ে ধরল খুশিতে। রোদেলা মনে মনে আওড়ালো, ভালোবাসার জ্বালা আপনাকে এবার আমি বোঝাবো মিস্টার রেনান। আজ চাঁদ মেঘের আড়ালে লুকিয়ে। বৃষ্টি এই থামছে আবার এই পড়ছে। কুহু জানালার ধারে দাঁড়িয়ে উপভোগ করছে সেটা। বিদ্যুতের ঝলকানিতে ঘরটা আলোময় হলো। দূরে কোথাও বাজ পড়ল বোধহয়। কুহুর সেসবে খেয়াল নেই। সে এক হাত বাহিরে দিয়ে ভেজাচ্ছে। রাইফার বাড়িতে আসার পরই ঠান্ডা লেগে গেছে। বৃষ্টির পানি গায়ে লাগলেই ওর এমন হয়। তাও আজ সবার সাথে ভিজেছে, আনন্দ কম হয়নি। এখন কুহুর বিছানায় শুয়ে সে। হঠাৎ শব্দ করে কুহুর ফোন বেজে উঠল। কুহুর হুঁশ নেই। সে গভীর কোনো ভাবনায় ডুবে। রাইফা নাক টেনে বলল, ফোন বাজছে তোর। এই কুহু। কুহু হুঁশে এলো যেন। ফোন বাজছে তো। রাইফা ঘুমে তলিয়ে যায় আবার। ঠান্ডার ওষুধ খেয়েছে সে। নাক লাল হয়ে গেছে মুছতে মুছতে। কুহু এগিয়ে এলো। ফোনটা হাতে নিতেই কপাল কুঁচকে আসে তার। পরক্ষণেই চোখের কোটর ভরে আসে। বি অক্ষরটা জল করছে। বাবা লিখে সেভ করতে পারেনি। কুহুর ভেতরটা ভেঙে কান্না আসছে আজ। ফোনটা বেজে কেটে গেল, আবার বেজে উঠল শব্দ করে। কুহু ফোন বন্ধ করে ফেলল। এরপর আবার জানালার ধারে গিয়ে দাঁড়ালো। বাইরে তখন ঝড়ো হাওয়া বইছে। কুহু সেদিকে অনিমেষ চেয়ে রয়। মনে পড়ে যায় 5 বছর আগের কথা। কুহুর দাদি তমনা বেগম হঠাৎই অসুস্থ হয়ে পড়লেন হসপিটাল। ছোটাছুটি তখন তাকে নিয়ে। তমনা বেগমের মুখে অক্সিজেন মাস্ক। ছোট্ট কুহু দাদির শিওরে বসে কাঁদছে। তমনা বেগম বুঝেছিলেন তার সময় শেষ হয়ে আসছে। তিনি কুহুর হাতটা নিচের কুঁচকে যাওয়া হাতের কাপা হাতে আগলে নিলেন। কুহুর কান্না থামল, হেঁচকি তুলছে। তমনা বেগম অক্সিজেন মাস্কটা সরালেন। কুহু বাধা দিতে নিলে তিনি শুনলেন না। সোনামা, তোকে আজ তোর জীবনের এক কঠিন সত্য বলবো আমি। কুহু কপাল কুঁচকায়, সিক্ত চোখে চেয়ে রয় দাদির দিকে। তো তুই আমাদের বাড়ির মেয়ে না সোনামা? কুহু বুঝে উঠতে পারছে না দাদির কথা। দাদি নেহাত পাগল হয়েছে। এসব কি ভুলভাল বকছে। তখন কেবিনে প্রবেশ করলেন এক সুটবুট করা লোক। কুহু চমকে তাকায় তার দিকে। পিছনে তার 2 জন গার্ড। কুহু দাদির হাতটা শক্ত করে চেপে ধরে। তমনা বেগম মুচকি হাসলেন। এসো বাবা, ইনি তোর বাবা সোনামা। শাকত আলম পাশে এসে দাঁড়ালেন। চোখ ছলো তার। কুহু বুঝতে পারে না কিছু। সে কি সত্যি এবারই মেয়ে নয়? এতদিন যাদের আপন ভেবে এসেছে তারা কেউ নয় তার। যে মৃত বাবা মায়ের ছবি দেখে রোজ রাতে নালিশ করত, এর নামে তারা তার আপন নয়। এই লোকটা তার বাবা। কুহু বাবাকে পাওয়ার খুশিতে হাসবে নাকি? যাদের এতগুলো বছর আপন ভেবেছে তারা তার
কেউ নয়, সেই কষ্টে কাঁদবে বুঝতে পারল না। তবে সাক্ষত আলম ঠিকই মেয়েকে জড়িয়ে ধরে কাঁদলেন। সাক্ষত আলম জানালেন পুরো কাহিনী। তোমার দাদি 6 মাস আগে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমার সাথে দেখা করে। আমি প্রথমে তাকে বিশ্বাস করিনি, তারপর বললেন ডিএনএ টেস্টের কথা। ডিএনএ ম্যাচ হয়ে থম মেরেছিলাম। তিনি জানালেন তখন সব কাহিনী। জামশেদ শেখ আর কোয়েল শেখ, অর্থাৎ তুমি যাদের বাবা মা বলে জানো, অনেকগুলো বছর পর তাদের কোলজুড়ে সন্তান আসার প্রদীপ চলে। বাচ্চা নিয়ে তাই শখ ছিল অনেক, তবে তাদের সেই প্রদীপ নিভে যায়। মাঝরাতে লিভার পেইন ওঠে তার। সন্তান জন্মের সামনে নাকি কি একটা সমস্যা হয়, যে কোনো একজনকে বাঁচাতে পারবে এমন। ওই সময় জামশেদ শেখ স্ত্রীকে বাঁচানোর সিদ্ধান্ত নেয়, তবে স্ত্রীকে কি করে সামলাবেন তা ভেবে দিশেহারা হন। তুমি ওই হসপিটালেই হয়েছিলে। রাইমার লিভার পেইন উঠেছিল মাঝরাতে, আমি বাসায় ছিলাম না। ওর দেখাশোনার জন্য রাখা মহিলাটা ওকে হসপিটালে নিয়ে যায়। ঠোঁট গোল করে শ্বাস চালেন তিনি, এরপর আবার বলতে লাগলেন। এক হারামি আমার স্ত্রী বাচ্চাকে মেরে ফেলার প্ল্যান করেছিল। তোমার মা বেঁচে না থাকলেও তুমি বেঁচে গিয়েছিলে। ওরা তোমাকে ওই রাতে রাস্তায় ফেলে এসেছিল, ভেবেছিল কুকুর শিয়াল মেরে ফেলবে। ভাগ্যের কি পরিহাস, তোমাকে নিয়ে যেতে দেখেছিল জামশেদ শেখ। ওই লোকগুলো যাওয়ার পর তোমাকে হসপিটালে নিয়ে যায় তিনি। তমনা বেগমকে সবটা জানাতেই তিনি পরামর্শ দেন বাচ্চা বদলের। কোয়েল শেখকে যেন জানানো না হয় যে তার বাচ্চা নেই। জামশেদ শেখও নিরুপায় ছিলেন, তাই কুহুর চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ল। ঠিক 3 দিন পর তমনা বেগম পৃথিবীর মোহ ত্যাগ করলেন। সাক্ষত আলম মেয়েকে নিজের সাথে নিয়ে যাবেন। কুহু বাদ সাধল। মায়ের মৃত্যুর জন্য রাজনীতিকে দায়ী করল সে। ভুল কিছু যে করেছে এমনটাও নয়। শর্ত দিলেন রাজনীতি চালে তার সাথে যাবে। সাক্ষত আলম রাজি হলেন না। কুহু ছিল নাছর বান্দা, ব্যাস আর যায়নি সে। বাবা নামক ব্যক্তিটার আদর স্নেহ সরাসরি না পেলেও দূর থেকে যথেষ্ট করেন তিনি। কুহু বুঝে সবটা। আর যখন আহনাফের মুখে ওসব শুনল, ভেতরটা ছিন্ন ভিন্ন হলো তার। তার বাবা এত খারাপ, রাজনীতিবিদরা ভালো হয় না, এটা কুহুর জানা। সে এসব ভাবছে না, সে ভাবছে আহনাফের বলা কথাগুলো। আহনাফ প্রতিশোধ নেবে, তারা বাবাকে মেরে ফেলবে। লোকটা যেমনই হোক, বাবা তো কোথাও না কোথাও একটা টান তো আছেই। কুহু অসহায় হয়ে পড়ল আজ আবার। চোখ বেয়ে নোনা জল গড়িয়ে পড়ছে তার কপালে বুঝি সুখ নেই। কাঁধে কারোর স্পর্শ পেতেই চমকে উঠল। হন্তদন্ত হয়ে চোখ মুছে পেছনে ঘুরে তাকালো। আয়নকে দেখে স্বস্তির শ্বাস ফেল। বৃষ্টির পানি আসছে তো ভেতরে, জানালা বন্ধ করছিস না কেন? কুহু এতক্ষণে খেয়াল করলো, তাড়াহুড়ো করে বন্ধ করলো জানালা। নিজেও খানিকটা ভিজেছে। আয়ন বলে উঠল, ড্রেস চেঞ্জ করে আয়, ঠান্ডা লেগে যাবে। কুহু শব্দটি না করে মানল আয়নের কথা। যেতে নিলে আয়ন বলে উঠল, কাঁদছিলি কেন? কুহু ফোঁস করে শ্বাস ছাড়ল, এরপর বলল, দুঃখে নিশ্চয়ই, খুশিতে তো আর নয়। কিছু কি বলবেন? বললি কি শুনবি? কান তো আল্লাহ ভাত খাইতে দেয়নি, শুনতেই দিয়েছে। কান দিয়ে শোনা একটা, মন দিয়ে শোনা একটা। না বললে শুনবো কি করে? অদ্ভুত। আহনাফ ভালো না, ভুলে যা ওকে। আচ্ছা। আয়ন চমকে তাকায় তার দিকে। এত সহজেই মেনে গেলি যে? কারণ কবি বলেছেন, বোকাদের সাথে তর্ক নয়, সহমত পোষণ করো, তোমার সময় বাঁচবে। আয়ন বোকার নেই তাকিয়ে রয় মেয়েটার পানে। কুহু বলে উঠল, ঘুমাবো আমি। যাবেন নাকি এখানেই থাকবেন? আয়ন হাসলো, এরপর বলল, তোকে 5 বছর ধরে আগলে রেখেছি আমি, এখন নাকি অন্য কেউ নিয়ে যাবে? তোর মনে হয় আমি এটা হতে দেব? এতই আগলে রাখছিলেন যে আজ একটা এক্স আছে আমার। আয়ন বিরক্ত বড্ড। কোথায় একটু ভয় পাবে তা না। কুহু আবার বলে উঠল, সময় আছে এখনো, নিজের রাস্তা নিজে মাপেন। আমার রাস্তায় আইসেন না, গোবর ঠেসে দিব একদম। কথা বলাটাই ভুল এর সাথে। কুহু ঠোঁট বাঁকিয়ে হাসলো, বিড়বিড় করে বলে, যত সব পচা ভাঙ্গি। জিনিসগুলো ঠিকমতো বাজার করতে পেরেছিস? অন্ধকার মোড়া নিস্তব্ধ ঘরটাতে লোকটার বলা কথাটা তীব্র শোনালো। সামনে দাঁড়িয়ে থাকা গার্ডটা কাঁপা কাঁপা স্বরে বলল, বস, এবারেও? গুলির শব্দ অসম্পূর্ণ রয়ে গেল গার্ডের কথা। যত সব রাম ছাগল পুষছি আমি। তখন কেউ একজন প্রবেশ করলো কক্ষটাতে। টার্গেটটায় দেহ ডিঙ্গিয়ে এলো সে। পার্টনার, কেমন আছো? কতগুলো দিন পর তোমাকে দেখলাম, বুকে এসো পার্টনার। লোকটা বিরক্ত মাখা চোখে তাকায়। ফাজলামো করবে না নওশাদ, মেজাজ খারাপ আছে। সে আর নতুন কে? নওশাদ আহমেদ আয়েশ করে বসলেন। দুর্দান্ত খবর এনেছি আমি। কি খবর? নওশাদ আহমেদ বাঁকা হাসল।
তুমি জানতে কুহু সাখাওয়াতের মেয়ে? আহান শাহরিয়ার তীক্ষ্ণ মেজাজে প্রশ্নটা করলেন। আহনাফের ভনিতাহীন স্বরে বলল, হ্যাঁ। আহান শাহরিয়ার হতবাক। ওর মেয়ে বেঁচে আছে? আর তুমি জানলে কিভাবে সেটা বলো। আহান শাহরিয়ার বলে উঠলেন, সাখাওয়াত নিজে আমার কেবিনে এসেছিল আজ সকালে, থ্রেড দিয়ে গেছে আমাকে। ভয় পেয়েছ? আহান শাহরিয়ার চশোচক শব্দ করলেন। আহনাফ বলল, আগুন নিয়ে খেলতে ভালোবাসি আমি। ডোন্ট ইউ নো দ্যাট? সে কোনোদিন মানবে না তোমাকে। আহনাফ কথাটা শুনে হো হো করে হেসে ফেলল, যেন জোকস শুনেছে। ঘর জমায় থাকবো যে, ওটা আমাকে মানতেই হবে। আহান শাহরিয়ার কিছু বলতে চাইলেন, কিন্তু পারছেন না যেন। শেষমেশ চোখ বুজে বলেই ফেলল, কুহু যে ধর্ষিতা তুমি জানো? জানি। হোয়াট? আহান শাহরিয়ার ভরকালেন। আহনাফ কোলের ল্যাপটপটা বন্ধ করলো, এরপর বলল, চেঁচাচ্ছ কেন? তুমি জানো মানে? এই এত বড় একটা... মিস্টার আহান শাহরিয়ার, বাই এনি চান্স আপনি আমাকে ওর বিরুদ্ধে উস্কাতে তো আসেননি? আহান শাহরিয়ার ফোঁস করে শ্বাস ফেলতে ফেলতে বলল, তুমি ওর সাথে সম্পর্ক রাখবে না। আপনার মনে হয় আমি আপনার কথা শুনবো? আহনাফ। আহান শাহরিয়ার রাগলেন আজ। আহনাফ বলে উঠল, ওর সম্পর্কে কোনো বাজে কথা আমি শুনতে চাই না। সে ধর্ষিতা নাকি আই ডোন্ট কেয়ার, আই ওয়ান্ট হার। প্রতিশোধ নিতে? আহনাফ হাসলো রহস্যময় হাসি। আহান শাহরিয়ারের দিকে তাকিয়ে বলল, আপনি আসতে পারেন এখন। তুমি কি মেয়েটাকে ঠকাতে চাচ্ছ? আহনাফ জল শক্ত করে বলল, ঠকবাজি ধান্দাবাজি এসব আপনাদের মতো রাজনীতিবিদদের কাজ। আহান শাহরিয়ার কিছু বলতে চাইলেও বললেন না। নিজের মাথা গরম। একমাত্র ছেলে তার, এমন মেয়েকে বিয়ে করবে মানতে পারছে না। অপমানটা হজম করে নিলেন তাই। টাইয়ের নট ঢিলে করতে করতে হনহন করে চলে গেলেন। আহনাফ উঠে দাঁড়ালো। দেওয়ালের একটা পাশ কুহুর ছবি দিয়ে ভর্তি। মাঝে কুহুর বিরাট একটা ছবি, যেটাতে কুহু মেরুন রঙের শাড়ি পরে আছে। ভার্সিটির দিন পরে গিয়েছিল যে শাড়িটা। আর চারপাশে ছোট মাঝারি আকার ছবি, বোঝাই যাচ্ছে অনাকাঙ্ক্ষিতভাবে তোলা ছবি। সেদিকে এগিয়ে যায় আহনাফ। কুহুর বড় ছবিটার দিকে হাত বাড়ায়, ছুঁয়ে দেয় সেটা। তুমি আমার হাতিয়ার হবে তিরোত্তমা, তোমাকে মারতেও হাত কাঁপত না আমার। কিন্তু ভাগ্যের কি পরিহাস, সে আর সম্ভব নয়। আহনাফ ছবিটাতে মাথা রাখে, যেন কুহুর ঘাড়ে মুখ গুজে দিয়েছে সে। ওভাবেই বলল, মারবো তোমাকে। তুমি মরতে চাইবে আমার কাছে, নিজ থেকে বলবে আহনাফ কিল মি প্লিজ। আহনাফ শেষের কথাটা একটু ঢং করে বলেই হেসে ফেল। বদ্ধ ঘরটাতে তার হাসির শব্দ দেওয়ালের কোনায় কোনায় বাজল। সূর্যের তাপে চারিদিক ঝলসে যাওয়ার উপক্রম। কুহু আর রোদেলা ভার্সিটিতে এসেছে আজ। এক একজন ঘুরে ঘুরে দেখছে ওদের, যেন নতুন কোনো প্রাণী এরা। অবশ্য এতদিন পর আসাটাই যে এর কারণ সেটা ওরা ভালোই বুঝলো। দুজন বকবক করতে করতে যাচ্ছিল। হঠাৎ কুহুর নজর দূরে দাঁড়িয়ে থাকা আহনাফের দিকে গেল। পরনে ব্ল্যাক শার্ট আর জিন্স, ঠোঁটের ভাঁজে সিগারেট খাচ্ছে আর কিছু ছেলেদের ধমকাচ্ছে কি একটা নিয়ে। কুহু সরু চোখে তাকিয়ে রইল সেদিকে। রোদেলাকে থামতে দেখে নিজেও থামলো। কপাল কুচকে বলল, কি হলো, ক্লাসে চলো। কুহু বলল, তুই যা, আমি আসছি। তুই কোথায় যাবি? আসছি আমি, তুই যা। রোদেলা কথা বাড়ল না আর, বিবির করতে করতে যেতে লাগলো। কি একটা ভেবে পেছনে ঘুরল। আহনাফ দেখতেই থমকালো, পরক্ষণে নিজের উপর হাসলো। সে তার নয়, এটাই সত্য, আর এটাই তাকে মানতে হবে। আহনাফের দিকে তাকিয়ে মনে মনে বলল, আপনি আমার ভাগ্যে না থাকলেও হৃদয় থেকে যাবেন সর্বদা আহনাফ ভাই। দীর্ঘশ্বাস ছেড়ে সে আবার হাঁটা শুরু করলো। ভবিষ্যতে যদি আর র্যাকিং করতে দেখি, থাপড়ে জমের বাড়ি পাঠিয়ে দেব, আন্ডারস্ট্যান্ড? সামনে দাঁড়ানো তিনটা ছেলে ভয়ে ভয়ে মাথা ঝাঁকাচ্ছে। দোস্ত, তোর ফুলটুসি আছে? নাতাশা চাপা স্বরে বলল কথাটা। আহনাফ কপাল কুঁচকাল, মুখ থেকে ধোয়ার কুণ্ডলি ছেড়ে বলল, বুঝিনি। আদিত ইশারে পেছনে তাকাতে বলল। আহনাফ কপাল কুঁচকেই পেছনে ফিরল। কুহু বুকে হাত ভাঁজ করে দাঁড়িয়ে। আহনাফ চমকে উঠে তাকে দেখে হাতে রাখা সিগারেটটা তৎক্ষণাৎ ফেলে দিয়ে মেকি হেসে বলল, আরে তিলোত্তমা, তুমি? আদিতরা মুখ চেপে হাসছে। একটু আগে ধমকাধমকি করা ছেলেটা এখন তোতলাচ্ছে একটা মেয়েকে দেখে। শখের নারীর কাছে সব পুরুষই বিড়াল, এই প্রমাণ আজ হাতে নাতে পেল তারা।
এদিকে আহনাবকে তোতলাতে দেখে ছেলে তিনটা চমকে গেল যেন। আহনাব ওদের দিকে কঠোর দৃষ্টি নিক্ষেপ করে যেতে বলতেই ওরা দৌড়ে পালালো। আহনাব কঠোর ভাবটা বর্জন করে নমনীয় স্বরে বলল, কিছু বলবে তিলোত্তমা? আদিত বলে উঠল, আরিফ না তো, চল আমরা বরং একটু হাওয়া খেয়ে আসি। ওরা হেসে চলে গেল। আহনাব অপরাধীর মতো দাঁড়িয়ে রয়েছে। কুহুকে কিছু বলতে না দেখে সে নিজের স্বরে বলে উঠল, সরি। সিগারেট ছাড়বেন না তাই না? সে তো আমার প্রথম প্রেমিকা, তাই ছাড়তে কষ্ট হয়। কুহুর পায়ের রক্ত মাথায় উঠে গেল এটা শুনে। তোর প্রথম প্রেমিকারে নিয়েই থাক তাহলে, আমার পিছে আসবি না আর। কুহু কথাটা বলে চলে যেতে নেয়। আহনাব ওর এক হাত ধরে ফেল। কুহু তুই তো গাড়ির আজ পরোয়া করলো না, সে বলে উঠল। এই না। কুহু হাত ঝটকা মেরে চলে গেল। ছেড়ে দিব প্রথম প্রেমিকাকে, সরি। ওই আহনাব পেছনে ডেকেও কাজ হলো না, নিজেকে গালি দিল। কুহু আর রোদেলা ভার্সিটি থেকে বেরিয়েছে সবে। আবহাওয়াটা আজকাল গিরগিটির চেয়ে খারাপ পরিচয় দিচ্ছে। রৌদ্র উজ্জ্বল, আকাশ এখন কালো মেঘে ঢেকে। রোদেলা বলে উঠল, এই যা, গাড়ি আসেননি এখনো, বৃষ্টি আসবে বলে মনে হচ্ছে। হঠাৎ তখন তাদের সামনে কালো রঙের একটা গাড়ি এসে থামে। রোদেলা জানে কে এসেছে। রাহুল হাসি মুখে নেমে এলো। কুহু বিরক্ত হলো ওকে দেখে। রাহুল বলে উঠল, আমি নিতে এলাম আজ, প্লিজ আসুন ম্যাডাম। গাড়ির একপাশে দরজা খুলে বলল সে। কুহু মনে মনে ভেঙ্গাল ওকে, শালা নীলাও চোখ খাটাস একটা। রোদক যে কি করছে, আহনাফের সাথে কথা বলে এই বিয়ে আটকানো লাগবে। এত বড় ভুল সে হতে দিবে না। রোদেলা বলে উঠল, কুহুকে। আমি আছি, তোরা যা। আহনাফ পেছন থেকে এসে বলল। কুহু ওকেও ভেঙ্গালো মনে মনে। রোদেলা মাথা নাড়িয়ে গাড়িতে উঠে পড়ল। নিমিষেই গাড়িটা অদৃশ্য হয়ে গেল। দূর থেকে তা দেখে রাফি ফুঁসতে লাগলো। রাগে যে কষ্ট হচ্ছে, চোখ ঝাপসা হয়ে যাচ্ছে। আহনাফ দেখলে নির্ঘাত মারত তাকে এর জন্য, কিন্তু রাফিরে বা কী দোষ? চোখের পানি যে কথা শুনে না তার। রাফি চোখ মুছে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। কুহু চলে যেতে নিলে আহনাফ ওর হাত ধরে ফেলল। তিলোত্তমা লিসেন। হাত ছাড়ুন। শুনো তো। কুহু এবার ঝাটকা মেরে হাত সারিয়ে নেয়। আহনাফ দুই দিকে ঘাড় বাঁকিয়ে দ্রুত কদমে গিয়ে ওকে কাঁধে তুলে নিল। কুহু আতঙ্কিত হয়ে বলল, আরে বড্ড ঘাটতে আর তুমি, কথা শোনো না আমার। আহনাফ ওকে কাঁধে করে নিয়ে নিজের বাইকের কাছে গেল। আজ গাড়ি আনেনি সে, বাইক নিয়ে এসেছিল। বাইকের সামনে এসে ওকে নামালো। রাস্তার মানুষ ওদের দিকেই তাকে। এতদিন সবে সন্দেহ করতো, আজ যেন নিশ্চিত হলো। হইচই পড়ে গেল। কুহুকে হিংসা হতে লাগলো মেয়েগুলোর। আহনাফের দিকে খেয়াল নেই। কুহুকে বাইকে বসিয়ে নিজে বসলো। বাইক স্টার্ট দিয়ে সবার নাকের ডগা দিয়ে চলে গেল তারা। কুহু না চাইতো আহনাফের কাঁধে হাত রেখেছে। আহনাফ অন্য রাস্তায় মোড় নিতে এসে চেঁচিয়ে উঠল, এই এদিকে কোথায় যাচ্ছেন? আহনাফ উত্তর দেয় না। ঠোঁটের কোণে অদ্ভুত এক হাসি তার। জীবনের মোড় ঘুরবে আজ। একদিকে কুহু চেঁচাচ্ছে, আহনাফ মজা করে বলে উঠল, তোমায় বিক্রি করে দিতে চাচ্ছে, যা জ্বালাচ্ছ। কুহুর ভেতরটা কেমন যেন করে উঠল। অতীতের ঘটনাগুলো মাথায় হানা দিতে লাগলো। পরক্ষণে মাথা ঝাঁকালো। আহনাফ এমন নয়। মিনিট খানেক বাদ আকাশ ভেঙে বৃষ্টিরা দল বেঁধে নামলো। আহনাফ একটা দোকানে এখানে গিয়ে বাইক থামালো। দুজন নেমে ছাউনির নিচে গেল। বৃষ্টি যেন নিচ থেকে আহনাফকে সুযোগ করে দিল আজ। কুহু ভিজে গিয়েছে অল্প স্বল্প। আহনাফ দেখলো তার তিলোত্তমাকে। বৃষ্টির কণাগুলোর প্রতি হিংসা হলো তার। সে এখনও তাকে ঠিকমতো স্পর্শ করতে পারেনি, অথচ এরা করে ফেল। পরক্ষণে ভাবল, আর তো কিছুক্ষণ, সুযোগ নিচে এসে হানা দিবে তখন। আর ভাবনার মাঝেই হঠাৎ পাশের চায়ের দোকানে কিছু ছেলে বিচ্ছিরি কথা কানে এলো। মিটার কমরটা দেখ না মামা, ইস মাখন। পাশের ছেলেটা বলে উঠল, একে আজকে লাগবে রে গরামাল। কুহু ওনা দিয়ে নিজেকে ঢাকার প্রয়াস চালালো। আহনাফের হাত মুষ্টিবদ্ধ হলো। সে এগিয়ে যেতে নিলে কুহু বাধা দিল, কিন্তু শুনল না। গিয়ে একটা নাক বরাবর ঘুষি মেরে বসলো। কুহু চমকে মুখে হাত দিয়ে ফেলো। ছেলেটা যেতে বলল। আহনাফ আরেকটা ঘুষি মারলো। পাশের ছেলেগুলো উঠে দাঁড়ালো। এবার আহনাফ বলে উঠল, তোদের সাহস কি করে হয় ওর দিকে বাজে নজর দেওয়ার? আহনাফ আরেকটা ঘুষি মারল। পাশের ছেলেগুলো হঠাৎ ছুরি বের করলো। আহনাফ বাঁকা হাসে তাকে ছুরি দিয়ে আঘাত করতে নিলে সে একটা লাথি মারল। মারামারি লেগে গেল। ছেলেগুলো আহনাফকে মারছে তো আহনাফ ওদের মারছে।
এক পর্যায়ে একটা ছেলে আহনাফের হাতে ছুরি দিয়ে আঘাত করে বসে। আহনাফ মৃত আর্তনাদ করে ওঠে। ছেলেগুলোকে এবার এলোপাথারি মারতে লাগলো। এতগুলো ছেলের সাথে পারা সহজ কথা নয়। কুহু চমকে উঠল। সে এগিয়ে এলো। আহনাফ কাতরাচ্ছে। ছেলেগুলো বিশ্রীভাবে হাসলো। একটা ছেলে কুহুকে ধরতে গেলে লিডার ছেলেটা বলে উঠল, ধরবি না, আমার গায়ে হাত তোলা না, চম্পল পাটোয়ারির গায়ে হাত দিয়েছে ও, কাজেটি কেন? ছেলেগুলো হতভম্ব হলো। ভাই আপনি বিয়ে করুন মাইয়াটারে। আমি না, ওদের বিয়ে দেব। গ্রামের লোকদের ডেকে নিয়ে আয়। নষ্টামি করতে গিয়ে ধরা খাইছে বলে বিয়ে দেবো এদের। সম্মান ধুলে মিশিয়ে দেবো এদের। আহনাফ তেজি স্বরে বলে উঠল, জীবন্ত কবর দিব তোদের। কি বললি? এই তোরা দাঁড়িয়েছিস কেন? যা বললাম তাই কর। ধমকে উঠল চম্পল। একজন বলে উঠল, আচ্ছা চম্পল ভাই। সে ছেলেটার গালে থাপ্পড় মারল জোরে। লুঙ্গিটা একটু উঁচুতে বেঁধে বলল, চম্পল পাটোয়ারি আমি, যা এখন। চম্পল ধমকে উঠল। ছেলেটা গালে হাত দিয়ে চলে গেল। কুহু ভয় পেল। সে বলে উঠল, পাটারবাড়ি সাহেব, আপনি একবার এই কি পাটোয়ারি কেডা? চম্পল এক ভুরু উঁচু করে জিজ্ঞাসা করলো। কুহু মিনমিন করে বলল, আপনার নাম না বললেন একটু। চম্পল হঠাৎ এক হাত উঁচু করে গোল গোল করে ঘুরতে লাগলো। কুহু ভয়ে সরে দাঁড়ালো। এমন করে কেন? মেয়ের কি রোগ আছে নাকি? আহনাফ নিচে শুয়ে শুয়ে সিনেমা দেখছে যেন। কপাল কেটেছে তার, হাত থেকেও রক্ত পড়ছে, তবে সেদিকে হুঁশ নেই তার। চম্পল ঘোড়া থামিয়ে চেঁচিয়ে বলল, পাটোয়ারি, চম্পল পাটোয়ারি। কুহু কানে হাত দিয়ে ফেলো চেঁচানো স্বর শুনে। হঠাৎ তখন কিছু লোক হাজির হলো। ছিছি করতে লাগলো। কুহু বুঝে উঠতে পারছে না যে এমন কি করেছে তারা। ভালো জায়গায় ফেসেছে, শুধু এটাই বুঝলো। আহনাফ কেন যে এদিকে আসতে গেল? মার খাওয়াটা দরকার ছিল ওর। মেজাজ খারাপ হচ্ছে কুহুর। তখনই হঠাৎ ছেলেগুলো কাজে নিয়ে হাজির হলো। এত তাড়াতাড়ি এত কিছু কিভাবে করলো বুঝতে পারলো না কুহু। কাকতালীয় না পরিকল্পনা। তবে কাজীকে দেখে কুহু আকাশ থেকে পড়ল। এ তো সেই লোক যে রোদকে বিস্কিট চুরি অপরাধে ধরতে এসেছিল। এ লোক কাজী হলো কবে? কুহু হতবিহ্বল স্বরে বলে উঠল, এই আপনি না পুলিশ? ভদ্রলোক তবদা খেলেন ওদের দেখে। সেবার টাকা দিয়ে তাকে পুলিশ সাজিয়ে নিয়ে গিয়েছিল। যাকে ধরতে গিয়েছিল তার সাথে মেয়েটা না এটা? একটা শুকনো ঢোক গিললেন। এরপর মেয়েকে হেসে বললেন, এক চাকরি দিয়ে কি আর সংসার চলে মা? তাই কাজী হিসাবে পার্ট টাইম জব করি আর কি। চম্পল বলে উঠল, এ চাচা কথা কম, নষ্টামি করতে গিয়ে ধরা পড়ছে এরা, এক্ষুনি বিয়ে দিয়ে দেন। ভদ্রলোক রক্তাক্ত আহনাফের দিকে তাকালো। সবাই ছিছি করছে কি দেখে এটাই বুঝছে না সে। ছি বলার কারণটাই পেলেন না তিনি। তবে চম্পলের মুখের উপরও কিছু বলতে পারলেন না। আহনাফের দিকে তাকাতে মায়া হলো। তখনই তাকে চমকে আহনাফ চোখ মারল তাকে। চমকে উঠলেন তিনি। ঘটনা বুঝতে আর বাকি রইল না। কুহু এদিকে লোকজনদের বোঝাচ্ছে যে তারা ভুল। তারা তখন বলল, বেশি কথা বলে ভিডিও করে ভাইরাল করে দিবে। কুহু চেতে বলে উঠল, ওই চপ্পল পাটারবাড়ি সাহেব, রাগ উঠায়েন না কিন্তু আমার। চম্পল আবার এক হাত উঁচু করে গোল গোল ঘুরতে লাগলো। রাগ উঠলে নাকি এমন করে সে? কুহু বলল, ওই লোকের মির্গি রোগ আছে, ভালো একটা ডাক্তার যেন দেখায়। এই কথা শুনে চম্পল টর্নেডোর মতো ঘুরতে লাগলো। কুহু ওমাগো বলে পিছিয়ে গেল। মুষলধারে বৃষ্টি পড়ছে বাহিরে। তাদের বিয়ের সাক্ষী হয়ে রইল বোধহয় এই বৃষ্টি। রাস্তার মাঝে আহনাফ আর কুহুর বিয়ে পড়ানো হলো। কুহু স্তব্ধ হয়ে বসে রয়েছে চায়ের দোকানের বেঞ্চটাতে। আহনাফ পাশেই বসে। বিয়ে দিয়ে লোকগুলো ওদাও হয়ে গেছে। চম্পল যাওয়ার আগে পেছনে ঘুরে তাকায়। আহনাফের দিকে তাকিয়ে চোখ মারে। বিনিময়ে আহনাফ হাসে। চাওলা বলে উঠল, ক্ষমা করবেন, চম্পালের সামনে কথা বলার ক্ষমতা আমার মতো মানুষের নাই, তাই কিছু বলতে পারলাম না। আহনাফের ঠোঁটের কোণে অদ্ভুত এক দীপ্তিময় হাসি ফুটে রয়েছে। কুহু বলে উঠল, আপনাদের এখানেই যদি আর এসেছি আমি, শালা বাঙ্গির এলাকার সাউমি মার্কা মানুষ, সেট ভাঙ্কা এলাকা একটা। আহনাফ কুহুর মুখ চেপে ধরে ওকে টেনে নিয়ে এলো ওখান থেকে। এই মেয়ের কথার মানে বুঝলে চাওলা উল্টো চাপাতি দৌড়ানি দিবে দেখা যাবে। কুহু হাত ছাড়িয়ে নিল। মুখ ধরলেন কেন? বেশ করেছি যা বলেছি। পরমুহূর্তে কাঁদো কাঁদো স্বরে বলল, মানুষকে কি বলবো এখন? এটা বলবো যে কট ম্যারেজ হয়েছে? আহনাফ ঠোঁট চেপে হাসে। এরপর বলে,
লাভ ম্যারেজ অ্যারেঞ্জ ম্যারেজ তো সবাই করে, আমরা না হয় কট ম্যারেজ করলাম, কত টাকা বেঁচে গেল জানো? মজা করছেন আপনি? বিয়ে হয়ে গেছে আমাদের, বুঝতে পারছেন কিছু? কি বুঝতে বলছো? আনাপ ঝুঁকে বলল কথাটা। কুহু এমনিতেই রেগেছিল। এখন আনাপের মজা তার ভাল লাগে না। সে নিজের মাথা দিয়ে একটা বাড়ি মারল। ব্যথা অবশ্য নিজেও পেল। আহনাপের কাটা জায়গায় লেগেছে আঘাতটা। সে চমকে আর্তনাদ করে উঠল। আহ তিলোত্তমা, বালের তমা। খুব কথাটা বলে বৃষ্টির মাঝে হাঁটা ধরে। আহনাপ ব্যথার জায়গাটা মালিশ করে হাসে। আহনাব শাহরিয়ারের সাথে লাগতে আসার আগে হেরে গেল। বেচার আমার সম্বন্ধে আয়ান, তোমার প্ল্যান তৈরির আগে আমি বিবাহ করে ফেলেছি বাচ্চ, এবার নিয়ে দেখাও আমার বুকে। উচ্চ স্বরে হাসে আহনাব। নাতাশা আয়নের অস্বাভাবিক আচরণ সম্পর্কে বলেছিল তাকে। একই ছাদের নিচে থাকে আয়ন আর কুহু। আহনাব রিস্ক নিতে চাইল না। তাড়াতাড়ি বিয়ে করার আর কোনো উপায় সে পায়নি। এবার তিলোত্তমাকে আর কেউ নিতে পারবে না। এই প্ল্যান সম্পর্কেও কেউ জানতো না। নিজে নিজেই করেছে সব। আহনাব তৃপ্তির হাসি হাসে আজ। ছুট লাগাই তার তিলোত্তমার পেছনে। না না, যেভাবেই হোক সুহাসিনীকে আমার করতেই হবে। আয়ন একটা খাতা নিয়ে এসে বসলো। ফাঁকা ফাঁকা করে এক সারিতে 3টা নাম লিখলো। আয়ন, কুহু, আহনাব। কি একটা ভেবে সে রোদেলার নামটাও লিখলো। গভীর ভাবনায় মগ্ন হলো। রোদেলা আহনাবকে পছন্দ করে, এটা নাতাশা জানিয়েছে। রাতের সবটা বলেছে তাকে। আহনাব কুহুর ব্যাপারটাও অনেক বুঝ দিল মেয়েটা তাকে। সত্যি সেই বন্ধু হিসেবে অসাধারণ। আয়ন ভাবলো আহনাবকে জানিয়ে দেবে যে কুহু একজন ধর্ষিতা। এমন মেয়েকে সে নিশ্চয়ই বিয়ে করবে না। আহনাবের নামের উপর গোল দাগ দিয়ে লিখলো একটা প্ল্যান বি হিসাবে রোদেলাকে ঠিক করলো। রোদেলা কুহুকে বোঝালে কুহু ঠিক বুঝবে। বন্ধু ভালোবাসা সে কেড়ে নিবে না নিশ্চয়ই। রোদেলার নামের উপর গোল দাগ দিয়ে লিখলো প্ল্যান বি। প্ল্যান সিও ঠিক করে নিল সে। সাবধানের মান নেই। প্ল্যান সি হিসাবে ভয়ঙ্কর একটা জিনিস ভাবল। শুকনো ঢোক গেল নিজের নোংরা পরিকল্পনার কথা ভেবে। কুহুর কোনো পার্সোনাল পরক্ষণেই চোখ বুজে দুদিকে মাথা নাড়ল। না, আশা করা যায় এটার প্রয়োজন পড়বে না। জোরে জোরে শ্বাস নিয়ে নিজেকে বোঝালো সে কুহু শুধুই তার সুহাসিনী। নিজের নামের সাথে কুহুর নামটাও একটা দাগ দিয়ে মিল করলো। আহনাব নামটা কলম দিয়ে ঘষে ঘষে কাটলো, মুচকিয়ে হাসলো। এরপর হঠাৎ তখন হুড়মুড়িয়ে রাইফা প্রবেশ করলো তার কক্ষে। হকচকিয়ে গেল সে। খাতাটা বন্ধ করতে পারল না, উল্টো করে রাখলো। কি হয়েছে আপু? রাইফার চোখে মুখে আতঙ্ক। সে বলে উঠল, কুহুর বিয়ে হয়ে গেছে, কল করেছিল মাত্র। রাইফার কথাটা ব্রেনে সেট হতে সময় লাগলো তার। মাথাটা চক্কর দিয়ে উঠল। পরক্ষণেই হেসে বলল, মজা করছো তাই না? ও তো ভার্সিটি গেল। কট ম্যারেজ, ভুল বোঝাবুঝি নাকি জানো? আইন স্তব্ধ হয়ে গেল। কট ম্যারেজ? ঘন ঘন আখি পল্লব চাপটালো সে। সুহাসিনীর বিয়ে হয়ে গেছে। কার সাথে হলো সে আর তার নেই। সে যে প্ল্যান করলো এতক্ষণ। বাপ্পারাজের মতো বলতে ইচ্ছে হলো, না আমি বিশ্বাস করি না। আয়নকে একইভাবে বসে থাকতে দেখে রাইফা এগিয়ে গেল। ওর বাহুতে ধাক্কা মেরে বলল, এই আয়ান। আয়ন ঢলে পড়ল। রাইফা হক চুকিয়ে গেল। আয়নের হাতাটা খসে পড়ল নিচে। এতক্ষণ ধরে বানানো চারটা দেখা গেল। রাইফা কপাল কুচকে তুলল সেটা। এরপরে কপাল চাপড়ে বলল, প্ল্যান তৈরির আগেই বিয়ে শেষ। এটা দিয়ে এবার কুহুর বাচ্চার পাশা মুছিস তুই, গর্ধব। আমার বাসায় দিয়ে আসুন আমাকে, আপনার ফ্ল্যাটে যাব না আমি। আহানা বাইকটা পার্ক করে দাঁড়িয়েছে। কুহুর কথা শুনে বলল, নাও ইউ আর মাই ওয়াইফ। আমার সবকিছু এখন তোমার, তাই আপনার না বলো আমাদের ফ্ল্যাট। কুহু কিছু বলে না। আহনাব ওর হাতটা ধরলো। কুহুর অবস্থা বুঝতে পেরে বলল, ভরসা নেই আমার উপর? না থাকলে কবুল বলতাম না। আহনাব সন্তুষ্ট হয় উত্তর শুনে। ভেতরটা ফুরফুরে হয়ে গেল। ঠোঁটে হাসি ফুটিয়ে বলল, তাহলে? ভিজে আছি, বাসায় গেলে চেঞ্জ করতে পারতাম। আহনাব হাসলো। কুহু বুঝে না এই হাসির অর্থ। লিফটে উঠল তারা। কুহু অস্থিরতায় ঠোঁট কামড়াচ্ছে। রাইফা আপুকে তো বলল সবটা। কি বুঝলো আল্লাহ জানে। লিফটের দরজা খুলে গেল। আহনাব ওকে নিয়ে নিজের ফ্ল্যাটে সামনে আসে। বেল বাজালো না। রাফি অসুস্থ, যদি ঘুমিয়ে থাকে। অসুস্থ বিধায় আর যেতে দেয়নি সে। দরজা খুলে প্রবেশ করতে আহনাব মৃদু চিৎকার করে পেছনে সরে যায়। 2 কদম। কুহু চিৎকার করে ভয়ে জাপটে ধরল আহনাবকে।
সামনের দৃশ্য দেখে আহনাফের নিজেরই পরাণ যায় অবস্থা। এক হাতে কুহুকে জড়িয়ে ধরে বড় বড় চোখ করে সামনে তাকিয়ে অন্য হাত বুকে দিয়ে শ্বাস নিচ্ছে সে। পর্দা টেনে অন্ধকার করা ঘর, ফুলের পাউডার দিয়ে একটা স্টার আঁকা, আর চারদিকে রোদেলার নাম লেখা। স্টারের মাঝ দিয়ে মোমবাতি, যার চারদিকে রাফি ঘুরে ঘুরে নৃত্য করছে আর কিছু জপছে। হাতে কিসের পাতা যেন, পরনে কালো রঙের আলখাল্লা টাইপ কিছু, মাথায় টুপি। আস্তে এক পীর বাবা সেজেছে যেন। রোদেলাকে নিজের প্রতি আকৃষ্ট করতে এছাড়া আর উপায় পেল না ছেলেটা। ইউটিউবে সার্চ দিয়ে ভরে ফেলেছে কিভাবে শখের নারীকে নিজের প্রতি আকৃষ্ট করবে। লিখে লিখে এই পন্থাই পেল তখন। ভার্সিটি থেকে এসে এভাবে নিচে চলেছে সে। 2 ঘন্টার মতো হবে, তাও যদি রোদেলা তার হয়। তবে আহনাবকে এই সময় সে আশা করেনি। সে তো বলেছিল আসতে দেরি হবে আর সারপ্রাইজ নিয়ে আসবে একটা। কুহু ছিল তার, মানে সেই সারপ্রাইজ। শুধু ভাই দেখলে একটা কথা ছিল, এখন যে ভাবিও দেখে নিল। হাতের পাতার গুচ্ছটা পড়ে গেল তার। ভয়ে যে লজ্জা পেয়েছে। আল্লাহ, মাটি ফাঁক হয়ে যায় না কেন? রাফি কি করবে বুঝতে না পেরে খ্যাক খ্যাক করে হাসতে লাগলো। কুহু এতে আরও ভয় পেল। ভয় আহনাবকে আরও শক্ত করে জড়িয়ে ধরল। রাফি হঠাৎ ঘুরে ঘুরে নাচতে নাচতে বলল, ভাবি ডার গাই। সন্ধ্যা ঘনিয়ে এসেছে। বাহিরে এখনো বৃষ্টি পড়ছে। আজ বোধহয় আর তাণ্ডব কমবে না। কুহু জানালার ধারে দাঁড়িয়ে জীবনে হিসাব কষছে। সকাল পর্যন্ত সে ছিল অবিবাহিত, এক অসহায় প্রাণী। আর এখন কিনা সে বিবাহিত। এমনি তো আর সে ভার্সিটিকে গালি দেয় না। শালার এতদিন যা হয়েছে। আজ বিয়েই হয়ে গেল। একটা দিন ভার্সিটিতে গিয়ে শান্তি পেয়েছে সে। বাঙ্গির ভার্সিটি একটা। কুহু ইচ্ছে মতো গালিগালাজ করতে লাগলো। তখন আহনাব প্রবেশ করলো। কুহু নীল রঙের একটা শাড়ি পরেছে। আহনাব যখন কাবাট খোলে তখন সে হতবাক হয়ে যায়। কাবাটে শাড়িতে ভর্তি, সাথে প্রয়োজনীয় সব মেলি জিনিস। কুহু হা হয়ে তাকিয়ে থাকে আহনাবের দিকে। আহনাব শুধু হাসে। সেখান থেকে একটা শাড়ি সে পরেছে। আহনাব রাফির সাথে ঘণ্টাখানেক কথা বলেছে। বেচারাকে সান্ত্বনার গীত শুনিয়েছে এতক্ষণ। এরপর বিয়ের কথা জানালো। কথাবার্তা শেষ করে ওকে বিদায় করে এইমাত্র সেই রুমে আসলো। কুহুকে শাড়িতে বরাবরই আবেদনময়ী লাগে। ইচ্ছে করে একটুখানি ছুঁয়ে দিতে কুহুকে প্রথমবার যেদিন শাড়িতে দেখে সেদিনই ঠিক করে যে বিয়ের পর থেকে সবসময় তাকে শাড়ি পরিয়ে রাখবে। মন ভরে দেখবে তার তিলোত্তমাকে। আহনাব একটা শুকনো ঢোকিল। এক পা করে এগিয়ে গেল সে। জানালা খোলা থাকার কারণে বৃষ্টির পানি এসে কুহুর ওপর আশ্রে পড়ছে। তেমন একটা আসছে না অবশ্য। কুহু ভাবনার অতল গভীরে ডুবে রয়েছে। হঠাৎ ঘাড়ে কারোর গরম নিঃশ্বাস টের পেতে জমে যায় সে। তার পুরো শরীরে শীতল শিহরণ বয়ে যায়। পেছনে ঘোরার সাহস করে না। আহনাব কুহুর অবস্থা বুঝতে পেরে বাঁকা হাসে। কুহুকে আরও অস্থির করে দেওয়ার জন্যই বোধহয় ফু দিয়ে কুহুর ঘাড়ের চুলগুলো সরিয়ে ফেল। কুহু শাড়ি চেপে ধরল শক্ত করে। শুকনো একটা ঢোক গিলল সে। ভেতরে অজানা এক অনুভূতি জেগে উঠছে যেন। সে তো ভুলে গিয়েছিল যে আজ নিয়ম অনুসারে তাদের কুহুর হঠাৎ ভীষণ লজ্জা লাগতে লাগলো। আহনাব তার বাহু ধরে নিচের দিকে ঘোরায়। কুহু তাকায় না তার দিকে। আহনাব তার স্বামী। ইস, কেমন একটা লাগছে। কুহু আজ লজ্জা পাচ্ছে, আহনাবকে সাথে ভয় হচ্ছে। আহনাব দেখে তার লাজুক তিলোত্তমাকে। ঠোঁটের কোণে তার সেই সুপরিচিত বাঁকা হাসি বিরাজমান। হঠাৎ করে একটু ঝুঁকে গেল সে কুহুর দিকে। মেয়েটা আতঙ্কে চোখ বন্ধ করে ফেলে। আহনাবের গরম শ্বাস টের পাচ্ছে নিজের মুখের উপর। ভেতরটা ঢিপ ঢিপ করছে। হৃদস্পন্দন অস্বাভাবিক। আহনাবকে কেন বাধা দিতে পারছে না সে। পুরো শরীর যেন অসার মেয়েটার। অষ্টজোড়া কাঁপছে তার। আহনাব ঠোঁট কামড়ে হাসে তার তিলোত্তমার অবস্থা দেখে। সব তেজ শেষ। সে মনে মনে কি ভাবছে আহনাব বুঝতে পারে। সে মুখটা সরিয়ে শব্দ করে জানালা বন্ধ করে। কুহু চমকে ওঠে। আহনাব একদম ইনোসেন্ট একটা ভাব নিয়ে বলে উঠল, চোখ বন্ধ করে আছো কেন তিলোত্তমা? খারাপ লাগছে? কুহু হতভম্ব হলো। সে বোধহয় কিছু একটা আশা করেছিল। পরক্ষণে নিজের ভাবনায় নিজেই লজ্জায় পড়ে গেল। ইস, সে কি ভেবে বসেছিল? আহনাব ঠোঁট কামড়ে হাসছে। কুহু নিজের ভাব বজায় রাখতে বলে উঠল, কি হবে? তাকিয়ে থাকতে থাকতে চোখ ব্যথা হয়ে গিয়েছিল, তাই বন্ধ করেছিলাম। আপনার সমস্যা? সিরিয়াসলি?
তাকিয়ে থাকতে থাকতে চোখ ব্যথাও হয়। আহনাফের ঠোঁটে দুষ্টু হাসি, সে বলে উঠল, তুমি কি অন্য কিছু ভেবেছিলে তিলোত্তমা? লাইক কি? চুপ! কুহু ধমক দিল। আহনাফ ফিক করে হেসে ফেল। কুহু লজ্জায় রাঙ্গা হচ্ছে। সে বিছানায় গিয়ে বসল। আহনাফ ঠোঁট কামড়ে হাসে। এত সহজে তো সে ধরা দিবে না তিলোত্তমার কাছে, যতক্ষণ না সে নিজে ধরা দিচ্ছে। আহনাফ কিছু বলবে না, শত্রু মেয়ে না সে। সেই হিসাবে এই মিষ্টির শাস্তিটা দিবে সে, অন্যভাবে মারবে সে। আহনাফ গিয়ে কুহুর গা ঘেঁষে বসল। কুহু মাথা নুইয়ে রেখেছে। সে হঠাৎ বলে উঠল, কাল বাড়িতে আসবেন আমাকে। আহনাফের ঠোঁটের হাসি এটা শোনা মাত্রই বিলীন হয়ে গেল। নিজেকে শান্ত রাখতে চাইল। আমাদের বিয়ে হয়ে গেছে তিলোত্তমা, এখন এটাই তোমার বাড়ি। ওই বাড়ির কথা ভুলে যাও। মানে? কুহু চমকে বলল। আহনাফ নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করে বলল, আমার শত্রুর অভাব নেই চারপাশে, বিয়ের খবরটা ছড়াতে সময় লাগবে না, তাই আর কি বললাম। আপাতত ভুলে থাকো ওই বাড়ির কথা। আপনি বলতে কি চাইছেন? আমি আপনার সাথে এখানে থাকবো? অসুবিধা আছে? আহনাফ এক ভুরু উঁচু করে বলল। কুহু কিছু বলতে নিলে সে বলে উঠল, থাকলেও কিছু করার নেই, হাজব্যান্ড ওয়াইফ আমরা। আহনাফের শেষের কথাটা কেমন একটা মধুর অনুভূতি জাগালো তার মনে। কিছু বলে না আর সে। আহনাফ মুচকি হাসে। তুমি কি ফাজলামো করছো আমার সাথে হারুন? শাকত আলম বড্ড শান্ত স্বরে জিজ্ঞাসা করলেন। হারুন রহমান ঘামছেন, হাত ছাতাটাও বগল দাবা করে এনেছেন। তবে এবার ফাইলপত্র না, মনে হয় গুলি মারবেন শাকত আলম। হারুন রহমান কাঁপা কাঁপা স্বরে বলেন, আসলে স্যার। কি ঠিক কি বলতে চাও তুমি? আমার মেয়ের বিয়ে হয়ে গেছে, তাও কিনা আহনাফের সাথে। আমি যে লোক লাগাতে বলেছিলাম, ওই লোকগুলো কি ঘোড়ার ঘাস কাটছিল তখন? শাকত আলম চেঁচিয়ে উঠলেন। তার কথাগুলো দেওয়ালের কোণে কোণে গিয়ে বাজল। হারুন রহমান কেঁপে উঠলেন। ওদের কারা যেন ধরে রেখেছিল স্যার, তাই। শাকত আলম টেবিলে পানি ভর্তি গ্লাস ছুঁড়ে মারলেন ফ্লোরে। ভেঙে চুরমার হলো তা। মাথায় আগুন জ্বলছে তার। আহনাফকে শাসিয়েও লাভ হলো না। আহনাফ জিতে গেল। মেয়েটার জীবন শেষ হয়ে গেল। শাকত আলম রাগে মাথার চুল টেনে ধরলেন। পরক্ষণেই বলে উঠলেন, গাড়ি বের করো, আমি আমার মেয়েকে আমার কাছে নিয়ে আসবো। আহনাফের কাছে ও কখনো নিরাপদ নয়। মেয়েটার কোনো ক্ষতি করার আগেই আমাকে যেতে হবে। যাও, গাড়ি বের করো। হারুন রহমান মাথা নাড়িয়ে চলে গেলেন। শাকত আলম ধপ করে বসে পড়লেন সোফায়। মেয়েটার ঘাটতারামির জন্য আজ এত বড় ক্ষতি হলো। নিজেও জানে না কোথায় গিয়ে পড়েছে সে। তার বাবার শত্রু ওরা। সানেয়া নিরাপদ নয় এখানে। এবার কোনো বাধা শুনবে না সে। নিজের সাথে করে নিয়ে আসবেন। আয়ান, বাবা আয়ান, দরজাটা খোল বাবা। আনোয়ারা বেগম দরজা ধাক্কাচ্ছেন আর ডাকছেন ছেলেকে। সে যে ডোর দিল, এখনও অবধি খুলল না। রাইফা ঠোঁট কামড়ে ভাবছে কি করা যায়। অ্যান্ড উল্টাপাল্টা কিছু করে ফেললে। হঠাৎ তার মাথায় এলো নাতাশার কথা। মেয়েটার সাথে আয়নের বড্ড ভাব, কিন্তু ওকে জানাবে কি করে ভাবতে লাগলো সে। তখনই মাথায় এলো আদিতের কথা। বিরক্তিরা এসে ভিড় করলো তার মুখে। আহা রাইফা, আর কাউকে পেলি না? রাইফা ফোঁস করে শ্বাস ছাড়ে। আদিত কীভাবে যেন তার ফেসবুক আইডি পেয়ে গেছে। মেসেজ দিয়েছে কত, অথচ সে সিন করেনি। বাচ্চা ছেলে একটা, সে নাকি ওকে বিয়ে করবে। ননসেন্স। কিন্তু এখন ওকে মেসেজ দেওয়া ছাড়া আর কোনো উপায়ও নেই। নাতাশার সাথে যোগাযোগ করতে হবে, যে করেই হোক। রাইফা আনোয়ারা বেগমকে সান্ত্বনা দিয়ে বলল, চিন্তা করো না মামি, আমাদের আয়ান অবুঝ শিশু নয়, সে বুঝদার। আনোয়ারা বেগম বলেন, ও জাহান্নামে যাক, আমি তো ওর ঘরে খাটের তলায় ঝাড়ু রেখে আসছি, সেটা নিতে ডাকছি ওকে। এই হতচ্ছাড়া, দরজা খোল। রাইফা থ হয়ে গেল। মনে মনে 3 বার বলে উঠল, অ্যাঁ অ্যাঁ অ্যাঁ। সে চলে এলো ওখান থেকে। ফোনটা হাতে নিয়ে আদিতে আইডিতে গেল। ওর মেসেজ থেকে বোকার মতো তাকিয়ে রইল কিছুক্ষণ। শুভ ভোরের সকাল, শুভ একদম সকাল, শুভ হাফ দুপুর, শুভ ফাটাফাটি দুপুর, শুভ অর্ধেক বিকেল, শুভ পুরো বিকেল। এরকম ধরনের মেসেজ মানুষ কথা বলতে চাইলে কত রকম কথাই না বলে। রাইফা ফিক করে হেসে ফেল। দোনামোনা করে মেসেজ করেই ফেলল, কথা ছিল আসো। আশ্চর্য হলো রাইফা। মেসেজ করতে দেরি, সিন করতে নয়। ছেলেটা বোধহয় অবাক হয়েছে মেসেজ দেখে। রিপ্লাই এলো, কল দিব। রাইফা থমকে গেল, পরক্ষণেই যেতে গেল। তবে রাগটা প্রকাশ করলো না, লিখল। কিছুক্ষণের মাঝে নম্বর পাঠিয়ে দিল আদিত।
রাইফা ধন্যবাদ জানিয়ে কথাটা শেষ করলো। আদিত হতাশ হলো, তবে হাল সে ছাড়বে না। সিনিয়র বই লাগবে তার, আর একেই লাগবে। আদিতের দৃঢ় বিশ্বাস সে পারবে। বেবি। রোদেলার বেডরুমে রাহুল রোদেলার কোলে মাথা দিয়ে শুয়ে আছে। রোদেলার অবশ্য অস্বস্তি লাগছে, কিন্তু কিছু বলছে না। রাহুলের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে সে। হাত বুলালো না, চাই চুলগুলো ছিঁড়ে দিতে পারলে শান্তি হতো। ভালোবাসি। রাহুল চোখ বন্ধ অবস্থাতেই বলল। রোদেলার ইচ্ছে হলো ওর গালটাতে ঠাস করে একটা থাপ্পড় লাগাতে। এত তো মেয়ে হৃদয় ভেঙে এখন ভালোবাসা মারাতে আসা। রোদেলা নিজেকে সামলাতে পারল না, হাতটা আপনা আপনি উঠে রাহুলের গালে বসে গেল। রাহুল হতভম্ব হয়ে গালে হাত দিয়ে উঠে বসলো। সে তেতে উঠে বলল, হোয়াটস রং? মারলে কেন? রোদেলা ভরকে গেল, মিনমিন করে বলল, মশা বসেছিল, আপনি রেখে গেলেন। রোদেলার মুখটা ছোট হয়ে গেল। রাহুলের নিজের উপর রাগ হলো। মেরেছে, তাই রাগ দেখাতে হবে কেন? তার বিবিই তো মেরেছে। রাহুল কানের লতিতে হাত দিয়ে বলল, সরি, আসলে চেঁচানোটা বদ্ধ অভ্যাস হয়ে গেছে। রোদেলা মুচকি এসে বলল, ইটস ওকে, আমি কিছু মনে করিনি। রাহুল রোদেলার গাল মৃদু টেনে বলল, দ্যাটস মাই গুড গার্ল। রাফি নিজের কপাল ঘষছে এক আঙ্গুল দিয়ে। বহুত সময় ধরে ওদের এই পিঠ সে দেখছে সামনে বড় স্ক্রিনটাতে। রাফি উঠে দাঁড়ালো, দুই দিকে ঘাড় বাঁকালো, চোখজোড়া বন্ধ তার। বড্ড রেগে আছে বলে মনে হচ্ছে। নিস্তব্ধ ঘরটা বুঝি তাকে ভয় পাচ্ছে। কি করবে রাফি? সিনেমার হিরোদের মতো দেওয়ালে ঘুষি মারবে বোধহয়, তা না হলে স্ক্রিনটা ভেঙে ফেলবে। তেমন কিছু হলো না। হঠাৎ এসে ভ্যাঁ ভ্যাঁ করে কেঁদে উঠল। আমার বউটার লাগে কি শুরু করছো? ও আল্লাহ গো, বউটাও কি বদমাইশ আমার মা গো। হঠাৎ তখনই স্ক্রিনের দিকে তাকাতে যা দেখলো তা দেখে সে কান্না থামিয়ে হতভম্ব হয়ে চেয়ে রইল। রাহুল মাত্রই রোদেলার গালে চুমু খেলো না। র্যাফিপ্যান ও আল্লাহু বলে চেঁচিয়ে উঠল। মেঝেতে হাত পা ছড়িয়ে কাঁদতে লাগলো, যেন ছোট্ট এক বাচ্চা খেলনার জন্য কাঁদছে। হেসকি উঠে গেল ছেলেটার, উঠে দাঁড়ালো। হেসকি তুলতে তুলতে ঘরে কোণে থাকা রডটা তুলে নিল হাতে। চোখে পানি, অথচ মুখে অদ্ভুত এক হাসি। তুমি বিয়ে করেছো? আহান শাহরিয়ার মাথায় বাজ পড়ল। সেটা তো বললাম মাত্র। আহনাফের ভাবলেশীন জবাব। আহান শাহরিয়ার বলেন, কাউকে না জানিয়ে কাপুরুষের মতো বিয়ে করে নিলে? আহনাফ হাসলো। আপনারই তো ছেলে। আহনাফ? চিৎকার করবেন না মিস্টার আহান শাহরিয়ার। আপনি নিজেই তো পালিয়ে বিয়ে করেছিলেন। জানেন না কিছু ভেবেছেন? মুখ খোলাবেন না আমার, নিজেই ফাঁদে পড়ে যাবেন। কিছুদিন আগে পর্যন্ত বৌমা বৌমা করে লাফালেন, আর এখন এমন রং পাল্টাচ্ছেন। ওহো, রাজনীতিবিদ না। আন শাহরিয়ার ফোঁস করে শ্বাস ছাড়লেন। তোমার ভালোর জন্যই বলেছিলাম আহনাফ। কি আর করার, এখন বিয়ে তো করেই ফেলেছো। বৌমা কি তোমার সাথেই এখন? আহনাফ বলে উঠল, আজকে আমাদের বাসর রাত, কোথা থেকে আশা করছো? সে তো এখন থাক। আন শাহরিয়ার শক্ত কণ্ঠে বলেন। আহনাফ ঠোঁটের কোণে বাঁকা করে হাসে। টুকটাক কথা বলে কল কেটে দেয়। ড্রয়িং রুমে বসেছিল সে এতক্ষণ। হঠাৎ তখনই হেলে তুলে কুহু প্রবেশ করলো। মেয়েটার হঠাৎ উৎফুল্ল ভাব দেখে কপাল কুঁচকেই আহনাফ। কি ব্যাপার, এত খুশি খুশি লাগছে? কুহুর পদযুগল থেমে গেল। একটু আগে পেট ভরে ভাত খেয়েছে। পেট শান্তি তো সব শান্তি, তাই একটু ওড়ার চেষ্টা করছিল এই শান্তিতে। আহনাফ হঠাৎ করে বলে উঠল, উফ, মাথা ব্যথা করছে। কুহু হতচকিত হলো। সে কি? একটু টিপে দিবে? হ্যাঁ, কেন নয়। আহনাফ হাসলো। কুহু সোফায় বসলো ওর পাশে। হঠাৎই আহনাফ কুহুর কোলে মাথা দিয়ে শুয়ে পড়ে। কুহু মুখ গুজে দেয় ওর পেটে। গরম শ্বাস আশ্রে পড়ছে মেয়েটার নগ্ন পেটে। কুহু চোখ বন্ধ করে ফেলে। আহনাফের ভাবভঙ্গি স্বাভাবিক, যেন কিছুই করেনি সে। এ কি, আবার চোখ বন্ধ করছে কেন? কি হয়েছে বলো তো তোমার? কুহু চোখ খুলল তৎক্ষণাৎ। নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করলো। আহনাফ মনে মনে হাসে তার অবস্থা দেখে। কি হবে? আপনি বালিশে মাথা রাখুন। আহনাফ মাথাটা আরো ওর পেটের সাথে চেপে ধরে বলে উঠল, না না, বউ থাকতে বালিশে মাথা রাখবো কেন? ভাবছি বালিশগুলো আদিতকে দিয়ে দেব, সিঙ্গেল মানুষ। কুহু ফিক করে হেসে ফেলে। আদিত এখানে থাকলে নিশ্চয়ই কিছু একটা বলতো। সিঙ্গেল বলে সবাই খোঁচা মারবে এভাবে। কুহু আহনাফের মাথা নিজের নরম হাতের দ্বারা টিপে দিতে লাগলো।
আহনাফের চোখ বন্ধ। আহনাফ একটু নড়চড় করতে কুহুর পুরোপুরি কেঁপে ওঠে। হঠাৎ মাথায় একটা ব্যাপার এলো। তখন আহনাফ কি ইচ্ছে করে এমন করছে? এমন সময় তার চোখ গেল আহনাফের ট্রাউজারের পকেটটাতে সিগারেটের প্যাকেটটা বেরিয়ে রয়েছে। কুহুর মেজাজ বিগড়াল। হাতে আগলে থাকা আহনাফের চুলের মুঠি ধরে দুটো ঘোরান দিল। হঠাৎই এন আচরণে চমকে উঠল আহনাফ। মৃদু আর্তনাদ করে উঠল। কুহু যেতে বলল, প্রথম প্রেমিকারে পকেটে নিয়ে আমার কোলে শুয়ে আছেন? বড় মাপের খাটাস তো আপনি। আহনাফ জিব্বা কাটে মেকি হেসে বলে, ভুলে গিয়েছিলাম। কুহুকে ধাক্কা মেরে উঠে দাঁড়ালো। আমি তো সংসারই করব না, পাঙ্গির পোলা। এখনই আমি চলে যাব। হায় হায় বউ, এসব কি কথা? কুহু রেগে বোম হয়ে গেছে। একটা বিড়ি খুঁড়ে সংসার আমি কখনো করব না। আহনাফ কুহুর হাত ধরে ফেলে। এমন করে বলো না তিলোত্তমা, শোনা বউ আমার। কুহু চোখ রাঙিয়ে তাকালো। আহনাফ বলে উঠল, একটু সময় তো লাগবে ছাড়তে, সময়টা দাও বউ। উফ! আহনাফ বারবার বউ বউ বলে তাকে দুর্বল করে ফেলছে। কুহুরাগ আপনা আপনি গলে যাচ্ছে। আহনাফ বুঝে সবটা। সে কুহুর একটু কাছে গিয়ে দাঁড়ালো। সিগারেট ছেড়ে দিতেই পারি এখন, তবে নেশা কাটানোর জন্য যে অন্য একটা কিছু লাগবে। কুহু বাঁকা হেসে বলে উঠল, আচ্ছা। আহনাফের ঠোঁটে কোনো হাসি। কুহু বলে উঠল, এক্ষুনি দিচ্ছি, আগে বলবে না আপনি এটা চাইছেন। আমি আরো ভাবলাম আমার একার দিক থেকে বোধহয় এই ফিলিংস। আহনাফ অবাক হলো। ঠিক পয়েন্টই বুঝেছে। ওয়াও! কুহু হাসতে হাসতে পায়ের জুতোটা খুলে হাতে নেয়। আহনাফ বলে, জুতো খুললে কেন? আপনি না বললেন আপনার কিছু একটা চাই? আমারও এতক্ষণ ধরে মন চাইছিল আপনাকে কিছু একটা দিই। আফটার অল আমাদের ফার্স্ট নাইট বলে কথা। আহনাফ পিছিয়ে যেতে যেতে বলল, নো তিলোত্তমা। কুহু হেসে বলে, রেনাই নাকিও ছুরি মারার সময় বলছিল এমন। নোবার মারছিলাম ঠিকই। আহনাফ ছুট লাগালো হঠাৎ। কুহু জুতো হাতে ছুটল। আহা কি কপাল! বাসরাতে বউ জুতো হাতে তাকে দৌড়ানি দিচ্ছে। এটাই ছিল তার কপালে। এই মেয়ে উল্টো তাকে নাকানে চুবানি খাওয়াচ্ছে। এদিকে কুহু শাড়ি পরায় দৌড়াতে অসুবিধা হচ্ছে। তারা এই রুমে সেই রুম ড্রয়িং রুম ঘুরে বেড়াচ্ছে। আহনাফ সোফায় উঠে পড়ল। কুহু হাঁপাচ্ছে। বাঁকা এসে বলল, তুই তো ফাঁস গয়া। আহনাফ বাঁকা এসে বলে, এত সহজ? কথাটা বলে সে সোফা ডিঙ্গিয়ে অপর পাশে নেমে যায়। ঘটল এক অঘটন তখন। সোফা ডেঙ্গাতে গিয়ে তার ট্রাউজার খানিকটা ছিঁড়ে। নিস্তব্ধ মোড়া ঘরটাতে ছিঁড়ার শব্দটা ভালোই শোনা গেল। কুহুর তাছাড়া চক্ষু চরকাজ। আহনাফ চোখ বড় বড় করে ওর পানে তাকে। ও কি কিছু দেখে ফেলো? আহনাফ এই বুঝি এমন লজ্জায় পড়ল। আহনাফ এই প্রথম বুঝি এমন লজ্জায় পড়ল। কুহুর হাত থেকে জুতা পড়ে গিয়ে হাত মুখে চলে এসেছে। আহনাফ বুঝতে পারছে না কিছু দেখে ফেলেছে কি। হঠাৎই কুহু ঘর কাঁপিয়ে হাসতে আরম্ভ করলো আর বলতে লাগলো, দেখে ফেলেছি। আহনাফ হতভম্ব হয়ে তাকাই ওর দিকে। কেন যে হিরোগিরি দেখাতে গেল। সোফার সামনে থাকায় আপাতত সম্মান খানিক ঢেকে আছে। কুহু হাসতে হাসতে বারবার বলছে, দেখে ফেলেছি। আহনাফ তাতে দাঁত পিষে বলল, কেন আগে দেখোনি? আপনি দেখিয়েছিলেন বুঝি? কুহুর পাল্টা জবাবে আহনাফের চক্ষু চরকাজ। কুহু আহনাফকে খেপাচ্ছে। তখন ঘটল আরেক ঘটনা। সে সামনে আসতে গিয়ে শাড়িতে পা পেঁচিয়ে ধপাস করে পড়ে গেল। শাড়ি কুচি এলোমেলো হয়ে গেছে। আহনাফ পেপার অট্টহাসিতে ফেটে পড়ে। কুহুর আঁচল পড়ে গেছে। সে বলতে লাগলো, মেবি দেখলিয়া। কুহু জুতোটা ছুঁড়ে মারল ওর দিকে। আহনাফ সরে গেল। সেটা গিয়ে লাগলো ডাইনিংয়ের কাছের গ্লাসে। দুটো গ্লাস ভেঙে পড়ে গেল। আহনাফ জোরে জোরে হাসছে। কুহু উঠতে না পেরে বলে উঠল, ব্যথা পেয়েছি আমি, আপনি হাসছেন। ও বাবা গো! আহনাফ পেপার সিরিয়াস হলো। এগিয়ে গেল তার দিকে। কুহু চোখ খিচে বলে উঠল, বাল তোর প্যান্ট ছিঁড়া। আহনাফ পেছনে ঘুরে গেল। শিট! আবার সে পেছন দিক ফিরেই ওর কাছে এসে তাকে তুলতে সাহায্য করলো। কুহুকে তুলতে গিয়ে নিজেই পড়ে গেল ওর উপর। উল্টোভাবে তোলা যায় না কি? কুহু চেঁচিয়ে উঠল। মনে হলো একটা হাতি পড়েছে তার উপর। ঠিক অমন সময় দরজার শব্দ শোনা গেল। মনে হচ্ছে কেউ ভেঙে ফেলতে চাইছে। ভেঙে গেল দরজা। হুড়মুড়িয়ে প্রবেশ করলো সাক্ষত আলম আর হারুন রহমান। পেছনে গার্ডস দুজনেই হতভম্ব হলো ওদের এভাবে দেখে। তখন দৌড়াদৌড়ি করতে গিয়ে ঘরের জিনিস এলমেলো করে ফেলেছে এরা।
শাকত আলমের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। কুহু মেঝেতে ওর আঁচল ফেলা, আহনাফ ওর উপর, এদিকে ভাঙ্গা গ্লাস। ভদ্রলোক অন্য কিছু ভেবে বসলেন। তার ধারণাই ঠিক, তার মানে তখন বাইর থেকে চেঁচাচেঁচি শুনে বুঝেছিলেন আহনাফ তার মেয়ের সাথে জোর জবরদস্তি করছে। হাই আল্লাহ! এদিকে কুহু আর আহনাফ ড্যাপ ড্যাপ করে ওনাদের দেখছে। শাকত আলম চেঁচিয়ে উঠলেন, সানায়া, আমার মা! বাইরে টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, বিদ্যুৎ চমকাচ্ছে মাঝে মাঝে। বাহিরে বাজ না পড়লেও বর্তমানে আহনাফের ফ্ল্যাটে একটা বাজ ঠিকই পড়েছে। শাকত আলম আহনাফকে কুহুর ওপর থেকে ওঠানোর চেষ্টায় ব্যর্থ হলেন। আহনাফ কুহুকে শক্ত করে জড়িয়ে ধরে বলে চলেছে, না, আমি উঠবো না আমি। শাকত আলমের নিজেরই লজ্জা লাগছে এবার। কুহু নিজের হাসি আর আটকাতে পারল না, জোরে হেসে ফেলল সে। আহনাফ যে কেন উঠছে না তা সে ভালোই বুঝতে পারছে। শাকত আলম কপাল কুঁচকালেন মেয়েকে হাসতে দেখে। মেয়েটা কি পাগল হয়ে গেল? আগেও তো ওর সাথে এমন একটা ঘটনা ঘটতে নিয়েছিল, আবার একই ঘটনা ঘটতে চলেছে। বলে কি সে পাগল হয়ে গেল? আহনাফের আগে চোখে তাকালো কুহুর পানে। কুহুর হাসি থামছে না। হারুন রহমান ঘুরে পকেট থেকে রুমাল বের করে চোখের পানি মুছল। মেয়েটার করুণ অবস্থা দেখে ঠিক কতটা আঘাত পেলে না মানুষ এমন সময় হাসে। তার ভাবতেই খারাপ লাগছে যে তার ছোট মা পাগল হয়ে গেছে। মুখে রুমাল চেপে ভদ্রলোক ফুপিয়ে কেঁদে উঠলেন। গার্ডগুলো মুখ কুচকে দেখছে তাকে। কাঁদছে তো, চোখে পানি কই? তার মানে ডিজে গানের ভাইব দিচ্ছেন হেসকি তুলে। একজন গার্ড তার কান্নার শব্দের তালে সামনে পেছনে মাথা নেড়ে একটু নাচের ভঙ্গিমা জ্বালালো। তার সাথের জন্য তা দেখে নিজেও এমন করতে লাগলো। একে একে সবগুলো গার্ড মাথা দোলাতে লাগলো। হারুন রহমান তাদের দিকে তাকাতেই তারা থেমে গেল। ঠিক তখন তাকে শাকত আলম ডেকে উঠলেন। হারুন রহমান রুমাল দিয়ে মুখ চেপে সামনে ঘুরলেন। শাকত আলম তাকে দেখে চেতে উঠে, নতুন জামাই সেজেছ কেন? হারুন রহমান সাথে সাথে রুমাল পকেট থেকে সরিয়ে পকেটে ঢোকালেন। এই ছেলেকে টেনে তুলো গার্ডস। আহনাফ পড়েছে বিপাকে। রাগে মাথা ফেটে যাচ্ছে তার। কুহু এদিকে হেসে চলেছে। আহনাফ বলে উঠল, মেয়ের বাসরতে এসে বাগড়া দিতে লজ্জা লাগে না? আপনার মতো নির্লজ্জ বাপ আমি দুটো দেখিনি। শাকত আলম আহনাফের মতো করে বলে উঠল, মেয়ের বাপের সামনে এভাবে মেয়েকে জড়িয়ে ধরে রাখতে তোমার লজ্জা লাগে না? তোমার মতো নির্লজ্জ ছেলে আমি দুটো দেখিনি। কুহুর হাসি থেমে গেছে। আহনাফ জানে সে শাকত আলমের মেয়ে, তাকে কিছু বলল না কেন তাহলে? এদিকে শাকত আলম আহনাফকে ধরে টানছে, অথচ সে শক্ত করে ধরে আছে কুহুকে। কুহু মিতু আর্তনাদ করে উঠল এতে। শাকত আলম ছেড়ে দিলেন। নিজের লজ্জা পাচ্ছেন এবার। কুহু বলে উঠল, আপনারা বাইরে যান, 5 মিনিট দিন, আসছি আমরা। হোয়াট? শাকত আলম ভোরকে বললেন। মেয়ে তাকে বাইরে যেতে বলছে। তিনি বলে উঠলেন, মাথা ঠিক আছে তোমার? কুহু বলে উঠল, আপনারা ভদ্রলোকের মতো দরজায় বেল বাজিয়ে আসলেই তো পারতেন, তাহলে মাথাটা খারাপ হতো না। আর কি? কুহু বলল, বাইরে যান, আমার আপনাদের দেখে লজ্জা লাগছে। শাকত আলম আকাশ থেকে বললেন যেন এ কথা শুনে। উনি বলে উঠলেন, এ হতচ্ছাড়া তোকে ব্ল্যাকমেল করেছে তাই না রে মা? একে আমি পুলিশে দেবো, চিন্তা আহনাফ খেপে বলে উঠল, আপনার মেয়ে আমাকে জুতা দিয়ে দৌড়ানি দিছে, আর আপনি আমাকে পুলিশে দেবেন? থম মেরে গেলেন যেন তারা। হারুন রহমান বলে বিশ্বাস করবেন না স্যার, আমি পুলিশে কল করছি। মেয়েরে বাছা লাল করে দিব, দিয়ে দেখেন কল। আহনাফের কথা শুনে ভদ্রলোক ফোনে রেখে নিজের পাছায় হাত বুলালেন। শাকত আলম কিছু বলতে নিলে কুহু বলে উঠল, ভাই সত্যি লজ্জা লাগতেছে এবার, প্লিজ যান। ভাই? শাকত আলম মুখ কুচকে ফেলেন। আরে যান না। রাগে দাউ দাউ করে জ্বলে উঠল শাকত আলমের মস্তিষ্ক। যা খুশি করুক এই মেয়ে। উঠে হনন পায়ে বাহিরে গেলেন তিনি। হারুন রহমান আর গার্ডরা তার পিছু নিল। তারা এতেই আহনাফ তৎক্ষণাৎ উঠে পড়ল। সোফার এক হাত তোয়ালাটা কোমরে পেঁচিয়ে ফেল। কি লজ্জাজনক ব্যাপার! জীবনের প্রথম আহনাফ এমন সিচুয়েশনে পড়ল। কুহু এদিকে চিৎপতং হয়ে শুয়ে রয়েছে। আঁচল আগেই ঠিক করে ফেলেছিল, তবে কুচি এলোমেলো হয়ে বাজে অবস্থা তার। ওপর আহনাফের মতো একটা হেলদি মানুষ তাকে চেপে ধরে রেখেছিল। চ্যাপটা হয়ে গেছে বোধ হয়। আহনাফ হঠাৎই তাকে কোলে তুলে নিল। হকচকিয়ে গেল মেয়েটা। জড়িয়ে ধরল আহনাফের গলা। আহনাফ ওকে নিয়ে রুমে গেল। এদিকে মনের মাঝে কৌতূহল দমন করতে না পেরে একটু ভেতরে উকি দিয়েছিলেন হারুন রহমান। দেখল আহনাফ কুহুকে কোলে করে রুমে নিয়ে যাচ্ছে। আহনাফ হঠাৎ পেছন ঘুরল। তখন
হারুন রহমান হক চুকিয়ে গেলেন। আনব ওনাকে এক চোখ মারল। ভদ্রলোক ভোরকে মাথা সরিয়ে আনলেন। কে কোথায় আছো শুনছো? আমাদের আহনাফের বিয়ে করছে। জেরিন বেগম চেঁচিয়ে বলছেন কথাগুলো, চোখে মুখে হাসি উপচে পড়ছে তার। যাক, ছেলেটা অবশেষে একটা ভালো কাজ করেছে, যেভাবেই বিয়ে করেছে এটাই অনেক। জেরিন বেগমের চেঁচামেচি শুনে সবাই হলরুমে উপস্থিত হলো। রোদেলার ভেতর ধুকপুক করছে। সে যা শুনল তা কি ঠিক? রাহুল বলে উঠল, কি হয়েছে ছোট মা? আহনাফ বিয়ে করছে। অখিল শাহরিয়ার বলে উঠলেন, কাউকে না জানিয়ে কাকে বিয়ে করলো? ওর নাকি পছন্দ ছিল, আর আহনাফকে তো চিনোই, যা ইচ্ছা তাই করে। তবে এই প্রথম সে একটা উত্তম কাজ করেছে। আল্লাহ, আমার আহনাফ বিয়ে করেছে, সুখী করুক আল্লাহ ওদের। রোদেলা দুপা পিছিয়ে গেল, একটা শুকনো ঢোক গেল। এমন একটা দিন যে আসবে সেটা সে কি জানতো না? জানতো, তবে অবাধ্য মন কি আর মানে? প্রথম ভালোবাসা তার, কত আবেগ কত স্বপ্ন জুড়ে ছিল তা। কোনোদিন এটা ভাবতেও চায়নি যে আহনাফ ভাই অন্য কারোর হবে। তাকে নিয়ে কত রঙিন স্বপ্ন বুনেছে সে। অন্যের স্বামীকে নিয়ে এসব ভাবাটাও যে পাপ। রোদেলার গলায় বুঝি ফাঁসের দড়ি পরিয়ে দিল কেউ। চোখটা হঠাৎ ঝাপসা হয়ে গেল তার, পানিতে টইটুম্বর চোখের কোটর। নিজেকে সামলাতে ব্যর্থ হচ্ছে আজ। এখানে আর থাকা যাবে না। রোদেলা সিঁড়ি বেয়ে উপরে চলে গেল। সবাই তাকালো সেই দিকে। রাহুল কপাল কুঁচকাল। এখনো কি ভুলতে পারেনি সে? চল শক্ত হলো তার। বলতে যে তোমাকে হবেই বেবি গার্ল, তোমার সবটা জুড়ে শুধু আমি থাকবো, শুধু আমি। রোদেলা দরজাটা লক করেই বিছানায় উপর হয়ে শুয়ে বলল, চিৎকার করে আছে কাঁদে। এই কান্নার শেষ হবে কোনোদিন আদৌ? আহনাফ ভাইকে না পাওয়ার জ্বালাটাকে তিলে তিলে শেষ করবে। রোদেলা ভাঙ্গা স্বরে বলে, কেন আহনাফ ভাই, কেন কেন আমাকে ভালোবাসলেন না? আমার হৃদয়টা যে আপনাকে না পাওয়ার তখনই পুড়ে ছাই হয়ে যাচ্ছে। কেন গুহুকে ভালোবাসলেন, আমাকে নয়? আল্লাহ, এই যন্ত্রণা আমি কেমন করে সইব? বালিশ ভিজে যাচ্ছে তার চোখের পানিতে। ভেতরটা ভেঙে চুরে আসছে তার। চোখের পানি শুকিয়ে গেলেও যেন আহনাফ ভাইকে না পাওয়ার আক্ষেপ তার ফুরাবে না। কিন্তু এখানে যে কিছুই করেনি। তার ভালোবাসাটা ছিল একপাক্ষিক ভালোবাসার যন্ত্রণা যে এক আকাশ সম। কাঁদতে কাঁদতে চোখ মুখ ফুলে গেছে মেয়েটার। হেসকি তুলে তুলে কাঁদছে। আহনাফ ভাই তার নেই। কিছুতেই মনটা মানতে পারছে না এই তিক্ত সত্যটা। একটা সময় হেসকিও বন্ধ হয়ে গেল, একদম নীরব হয়ে গেল সে। গালে চোখের অশ্রুকণা শুকিয়ে গিয়েছে। অনুভূতিহীন নয়নে সামনে তাকিয়ে সে। মনে গহীনে কোথাও একটা ব্যথিত সুর ভেসে চলে। রোদেলা উঠে বসে, ওয়াশরুমে গিয়ে মুখে পানি ছিটায়। জোরে জোরে শ্বাস নিয়ে নিজেকে শান্ত করে। বাইরে এসে মুখ মুছে বিছানায় বসে, মাথা ঠান্ডা করে সে। ওরা বিয়ে করলো অথচ কিছু জানালো না তো, তো কিছু বলল না। আর হঠাৎ কাউকে না জানিয়ে বিয়ে। রোদেলা দীর্ঘশ্বাস ছাড়ে। বিছানার পাশে ছোট্ট ডয়ারটা খুলে বেরিয়ে আসে আহনাফের কিছু ছবি। রোদেলা ছবিগুলোতে আলতো হাত বুলিয়ে দেয়। চোখের অশ্রুকণা গড়িয়ে পড়ে একটা ছবির উপর। রোদেলা ছবিটা বুকে জড়িয়ে ধরে, এরপর চোখের পানি মুছে ছবিটাতে হাত বুলিয়ে বলে, এজন্যই বোধহয় বলে নারীর রূপবতী হওয়ার থেকে ভাগ্যবতী হওয়া বেশি গুরুত্বপূর্ণ। আপনি আমার ভাগ্যেই নেই, এতটাই জঘন্য আমার ভাগ্য। হঠাৎ রোদেলা ফোনটা শব্দ করে বেজে ওঠে। সে পাশ থেকে ফোনটা নেয়। অপরিচিত নম্বর দেখে কপাল কুঁচকায়। এখন আবার কে কল করলো? রোদেলা নাক টেনে রিসিভ করে ফোন। হ্যালো। ভেসে এলো এক পুরুষালী ডিপ ভয়েস। হ্যালো বেবি গার্ল, হোয়াই আর ইউ ক্রাইং জান? রোদেলা এক মুহূর্তের জন্য থমকায়। বেবি গার্ল রাহুল না ডাকে এইটা বলে রাহুল কল করলো, কিন্তু ভয়েসটা কেমন যেন। কে? ইউ উড বি। রোদেলা বিরক্তিতে মুখ কুঁচকায়। রাহুল কল করেছে, কিন্তু সে জানলো কেমন করে যে রোদেলা কাঁদছে? রোদেলা বলে উঠল, আপনি জানলেন কিভাবে যে আমি কাঁদছি? আর আপনার ভয়েস এমন লাগছে কেন? রাফি হাসে। ভয়েস চেঞ্জ কোনো ব্যাপারই না তার জন্য। সাধারণ এই ডিপ ভয়েস এসে কারোর সাথে কথা বলে না। তার মতে এটা পার্সোনালিটির সাথে যায় না। ডু ইউ নো হু আই অ্যাম? ব্রিটিশদের মতন ইংরেজিতে কথা বলছেন যে, বাংলায় বললে কি আপনার উপর ঠাড়া বলবো? ওকে, তুমি আমাকে চেনো? রোদেলার মেজাজ খারাপ হলো। আপনার পরিচয় জানতে কল করেছেন, নিজে জানেন না আপনি কে? আমি সেই ব্যক্তি, সে তোমাকে রোজ সতর্ক করতাম। তোমার ভালোবাসাটা একপাক্ষিক, সেটা তোমাকে বোঝাতাম। রোদেলা হতভম্ব হয়ে গেল। ওই ব্যক্তি রাহুল না,
সে জানতো রাহুল। রোদেলা বলে উঠল, আপনার নাম কি? নাম দিয়া কাম কি? শালা তুই খা বলবো। রাফি হক চুকিয়ে গেল। কি বেয়াদব! সে বলে উঠল, ইউর টু মাচ নটি। তাতে আপনার কি? আর আপনি আমাকে চেনেন কিভাবে? এত কিছু কিভাবে জানেন? সেসব বাদ, এখন একটা পার্সেল যাবে, সেটা রিসিভ করবে। আই হোপ ইউ ওয়েল। বাংলায় বলেন। রাফি হেসে বলে, আশা করি তুমি খুশি হবে। কিসের পার্সেল? বেশি কথা আমার পছন্দ না, যা বলেছি তাই করবে। আর যদি কান্না করতে দেখি তাহলে তোমার আহনাব ভাই শেষ। মাইন্ড ইট।